আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি ব্যারিস্টার এম.কিউ হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। সুধী দর্শক, আইনি অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনাদেরকে কল দিতে পারেন। এছাড়াও আরেকটি নাম্বার আমরা দিব, সেটা আমরা টেক্সট করতে পারবেন এবং এই নাম্বারে যখন আপনারা কল করবেন তখন আপনারা আপনাদের টিভির ভলিউম অফ করে দেবেন এবং আমাদের দেখে কনসেন্ট্রেশন দিবেন, তাহলে আমরা শুনতে পাবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। আজকের অনুষ্ঠানে আপনারা অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং সে বিষয়ে আমি আপনাদেরকে উত্তর দেব। তো সুধী দর্শক, আমি সবসময় আপডেটে চলে যাই, তো অনেক আপডেট আছে, সেই আপডেট সম্পর্কে আমি কিছু আলোচনা শুরু করব। এর ভিতরে যে কল আসলেই আমি কল নেব, নিয়ে আবার আমি আপডেটে চলে যাব। তো সুধী দর্শক, প্রথম যে আপডেটটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে ফেল অ্যাসাইলাম সিকার যারা ইউকেতে আছে তাদেরকে ইউকের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্যে একটি প্ল্যান হাতে নিয়েছে এই ইউকে গভর্নমেন্ট, এবং এই প্ল্যান অনুযায়ী আমাদের প্রাইম মিনিস্টার স্যার কেয়ার স্টারমার উনি আলবেনিয়া সফর করেছিলেন রিসেন্টলি, এবং সেখানে আলবেনিয়ান যে প্রাইম মিনিস্টার আছে তার সঙ্গে আলোচনা করেছেন এবং একটি প্রেস কনফারেন্স করে সেখানে উনি কিছু কথা বলেছেন। তো সেখানে যেটা জানা যাচ্ছে যে এই যে ফেল অ্যাসাইলাম সিকার তাদেরকে রিমুভ করার জন্যে ওভারসিজ রিটার্ন হাব সেট আপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং এটি ব্যালকান যে রাষ্ট্রগুলো আছে, বসনিয়া, হার্জেগোভিনা, তারপরে আলবেনিয়া, এই দেশগুলোর সঙ্গে মূলত আলাপ আলোচনা করছে এই ইউকে গভর্নমেন্ট। এবং যেটা বলেছি যে আমাদের প্রাইম মিনিস্টার সেখানে কিন্তু ছিলেন এবং প্রেস কনফারেন্স করেছেন, এবং এই ওভারসিজ রিটার্ন হাব যেটা, এটা মূলত সেট আপ করা হবে ফর ফেল অ্যাসাইলাম সিকারদের জন্য। এবং এই কারণেই কিন্তু এই অফিশিয়াল ভিজিট হয়েছে গত সপ্তাহে, এবং মিনিস্টার সেখানে ক্লিয়ারলি বলেছেন যে যেসব ফেল অ্যাসাইলাম সিকার আছে তাদেরকে ওই যাদের সঙ্গে তাদের একটি চুক্তি হবে সেখানকার একটি ডিটেনশন সেন্টার, যেটাকে ওভারসিজ রিটার্ন হাব ক্রিয়েট করা হবে, সেট আপ করা হবে এবং সেখানে পাঠিয়ে দেবে। এবং বলা হচ্ছে যে এই ধরনের রিটার্ন হাব কিন্তু অলরেডি ইটালির আছে, এই আলবেনিয়ার সঙ্গে তারা কাজ করছে পার্টনারশিপে। তো এটার কারণে আমরা জানি যে এদেশে যে ফেল অ্যাসাইলাম সিকার তাদের যখন অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লিকেশন রিফিউজ হয় এবং তাদের যে অ্যাপিল হয়, অ্যাপিল রিফিউজ হয়, কিংবা পসিবল অল যে রেমেডি আছে সেগুলো যে এক্সজস্টেড হয়ে যায়, তখনই কিন্তু তারা ফেল অ্যাসাইলাম সিকার হয়ে যাচ্ছে এবং তাদের বেসিস থাকে না ইউকেতে থাকার জন্য, তখনই কিন্তু তাদেরকে এই ওভারসিজ রিটার্ন হাবে পাঠিয়ে দেওয়া হবে। তবে এটা কেবল আমরা প্ল্যানটা শুনেছি, তো প্ল্যান সম্পর্কে ভবিষ্যতে আরও কার্যকরী হলে আমরা এনটিভিতে আমরা আপনাদেরকে আপডেট দেব। এখন কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি, বিকজ আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দেন। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার একটা জিনিস দরকার, আমি আইএলআর পাইছি এপ্রিলের 2 তারিখে, বাট কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এখন আমার তো 12 মান্থ বাদে তো সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতাম। তাহলে কি B1 এ কাজে আসবে না আসবে না? হ্যাঁ, অবশ্যই B1 এ কাজে আসবে, কারণ হচ্ছে যে এই মুহূর্তে আইন আছে B1, আর B1 এর যে ব্যাপারটা সেটা আমি ডিটেলস আপডেট দেব, তবে ওইটা হতে হতে আগামী বছর চলে যাবে। তো আপনি এপ্রিল আছেন, হ্যাঁ, অথবা আপনি আগামী এপ্রিলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ন্যাচারালাইজেশন অফ ব্রিটিশ সিটিজেন, যেহেতু আপনাকে এই সেটেলমেন্ট স্ট্যাটাসে 1 বছর আপনাকে থাকতে হবে। তো নতুন যে চেঞ্জের ব্যাপারে বলা হয়েছে, যেটাকে ইমিগ্রেশন হোয়াইট পেপার, সেটার ব্যাপারে ডিটেলস আমি বলবো। তো আপনার এই কেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে ইমিগ্রেশন হোয়াইট পেপারটা মূলত কার্যকরী হতে
এটা মূলত আগামী বছর সম্ভবত 2026-এ পার্লামেন্টে আনা হবে, সেখানে ডিসকাস হবে, একটা বিল আকারে আসবে, তারপরে এটা পাস হবে, হওয়ার পরে এটা যাবে হাউস অফ লর্ডসে, সেখানে ডিসকাস হবে, পাস হবে, তারপরে এটা অ্যাক্ট হিসাবে কিংবা রুলস কিংবা আইন হিসাবে এটা তখন ইফেক্টিভ হবে। তো আমার মনে হয় যে এটা এক বছরের উপরে লেগে যাবে। অতএব আপনি নিশ্চিন্ত থাকেন যে এই যেহেতু 1 বছর লেগে যাবে, তার ভিতরে আপনি কোয়ালিফাই করতে গেলে আপনাকে এই মুহূর্তে যেটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট আপনার লাগবে। অতএব লাইফ ইন দ্য ইউকের উপরে যে রিফর্ম আসছে এবং যে B2 হয়ে যাচ্ছে, সেটা আমার মনে হয় ইফেক্টিভ হওয়ার আগেই আপনি পেয়ে যাবেন। এটা ইমিগ্রেশন হোয়াইট পেপার, এটা হচ্ছে যে একটা প্রস্তাবনা, কারণ এই প্রস্তাবনা দিয়েছে যে নেট মাইগ্রেশন অনেক বেড়ে গেছে, 900,000 হয়ে গেছিলো 2023-তে, 2023-তে, 24-এ এটা হয়ে গেছে 70,000-এর উপরে। এটাকে আরও কমানোর ব্যবস্থা করা হচ্ছে এবং সেইটাকে টার্গেট রেখেই কিন্তু এই ইমিগ্রেশন হোয়াইট পেপারে ব্যাপক পরিবর্তন আনার প্রস্তাবনা আছে। এটা জাস্ট প্রপোজাল এবং এটা জাস্ট আপনার অ্যানাউন্সমেন্ট করা হলো, এটা পাবলিশড হলো, এরপরে কিন্তু অনেক কাজ এর উপরে করতে হবে। এটা হতে হতে 1 থেকে 1.5 বছর মানে আমি ধারণা করছি যে সময় লেগে যাবে। আপনার প্রশ্ন? জি, 28 দিন আগে কি অ্যাপ্লাই করতে পারবো? 28 দিনের ব্যাপারটা আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশন যখন আপনি করতে যাবেন, তখন আপনার যে কোয়ালিফাইং পিরিয়ড থাকে, এখানে কোয়ালিফাইং পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স আপনার টোটাল ইনক্লুডিং 1 বছর সেটেলমেন্ট। তো আপনি 5 বছর থাকার পরে এবং 1 বছর ইনক্লুডিং সেটেলমেন্ট থাকার পরে যখন আপনি এলিজিবল হবেন, সেই ডেটের উইদিন 28 ডেজ, তার মানে এই হচ্ছে এই ডান হাতটা হচ্ছে আপনার ডেট, যে ডেটে আপনার 5 ইয়ার্স 1 বছর 12 মান্থস কমপ্লিট হয়ে যাবে, আর এটা হচ্ছে 28 দিন। তার মানে এই সময়ের ভিতরে অ্যাপ্লিকেশনটা করতে হবে। একদিন আগেও করা সম্ভব কিংবা 28 দিনের ভিতরেও করা সম্ভব, 28 দিনের বাইরে না। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? জি, থ্যাংক ইউ ফর ইয়ার কল এবং অ্যাপ্রিসিয়েশন। আপনাদের এই যে আমি চেষ্টা করি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আপনার অ্যাপ্রিসিয়েশন। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। তো আমি ফেল আসসালাম শিকারদের সম্পর্কে আমি প্রথমে আপডেট দিয়ে দিয়েছিলাম। এখন আমি চলে যাব যে মেন আপডেট, যে আপডেট নিয়ে এই মুহূর্তে আলোচনা, সমালোচনা এবং ফ্রাস্ট্রেশন এবং কি বলে কনসার্নিং কিংবা কনফিউশন চলছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে কল আছে বলছে আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর রহমান। কলার কে আছে? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। জি, ওই যে ভিসা টেনিয়ার জন্য ভিসা এক্সপায়ার হওয়ার আগে ফি ওয়েভার লাগে অ্যাপ্লিকেশন করবে। জি, যদি ফি ওয়েভার করার বাদে যদি এক্সপায়ার ডেট হয়ে যায় ভিসা, ঠিক আছে দিন একদানা রেজাল্ট হওয়ার বলতো। জি, তাহলে আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, উত্তর দিব। হ্যাঁ প্লিজ, আমি জানতে চাইলাম। প্রথম হচ্ছে যে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন করবেন যেটাতে আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস ইনভলভ এবং প্রাইভেট লাইফ কিংবা ফ্যামিলি লাইফ ইনভলভ, সেই সব অ্যাপ্লিকেশনের এক্সটেনশন হোক কিংবা ইনিশিয়াল অ্যাপ্লিকেশন হোক, আপনি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ফি ওয়েভারের অ্যাপ্লিকেশনের যে মেন টেস্ট, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, যে আপনার সামর্থ্য আছে কিনা ফিটা পে করার জন্য। তখন আপনার যে পরিমাণ ইনকাম আছে এবং যে পরিমাণ ইনকাম আউট হয়ে যাচ্ছে, খরচ, আপনার বিল বলেন, আপনার খাওয়া দাওয়া বলেন, রেন্ট বলেন, এগুলো দেওয়ার পরে যদি আপনার সমান থাকে কিংবা খুব বেশি একটা ডিফারেন্স না থাকে এবং আপনার যদি কোনো সেভিংস না থাকে, সেই ক্ষেত্রে যে ব্যালেন্স না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন সাকসেস হবে। এবং এর সঙ্গে যদি আপনার কোনো মেডিকেল গ্রাউন্ড থাকে
সেটা আপনি বলতে পারবেন, আন্ডার চিলড্রেন থাকে সেটা আপনি এই অ্যাপ্লিকেশনে বলতে পারবেন। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেখবে। তো দেখার পরে যখন এটা সাকসেস হয়ে গেলে আপনাকে একটা সময় দেবে এবং একটা কোড দেবে যে এই সময়ের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে। আর যদি কোনো কারণে রিফিউজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলবে যে একটা সার্টেন কয়েকদিন সময় দেওয়া হবে, বলা হবে যে এই সময়ের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশন করে মেন অ্যাপ্লিকেশন আপনাকে করে দিতে হবে FLRP যেটা। তো যখন অ্যাপ্লিকেশন আপনি ভিসা শেষ হওয়ার আগে যদি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার 3C কন্টিনিউ করবে, এবং যদি রিফিউজও করে তখনও 3C কন্টিনিউ করবে, কারণ আপনাকে বলা হবে যে এই সার্টেন কয়েকদিনের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশনটা করে দেন। ওর ভিতরে যদি আপনি অ্যাপ্লিকেশন করে দেন তাহলে কিন্তু এই 3Cটা কন্টিনিউ করছে এবং আপনি কিন্তু ওভারস্টে হচ্ছেন না। অর্থাৎ রিফিউজ হলেও আপনি ওভারস্টে হচ্ছেন না, এটা কিন্তু আপনাকে প্রোটেকশন দিচ্ছে। অতএব আপনি কিন্তু রিফিউজ হবে বলে আপনি ভয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন না, এটা কিন্তু ঠিক না। অবশ্যই আপনি চেষ্টা করবেন করার জন্য, কারণ এক একজনের জন্য প্রায় 3600-3700 করে এক একজনের আসবে। তো সেইটা থেকে একটা ফ্যামিলি হলে তো অনেক ফিস। তো ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন যদি রিফিউজও হয়, আপনি ডেট অফ রিফিউজাল থেকে একটা সার্টেন পিরিয়ডের পর্যন্ত ওরা সময় দেবে, তার ভিতরে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে ওভারস্টার হিসাবে আপনাকে গণ্য করা হবে না। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? আপনি বুঝাইতে পারছেন, আমি বুঝছি। জাস্ট একটা কনফিউজ তো অ্যাপ্লিকেশন আমি ফি ওয়েভার লাগি করে দিয়েছি 12 তারিখ অবশ্য 12 তারিখ, বাট 25 আমার ভিসা মেয়াদ শেষ হয়ে যাব। জি জি। তো ও ফি ওয়েভার লাগি কিছু করতে আছে 12 তারিখ, ও যদি 25 তারিখ ওভার হয়ে যায় আমার কোনো অসুবিধা নেই। আপনি জি জি, ওটাকে 3C লিভ বলা হয়, ওটাকে 3C লিভ বলা হয়, ওটা প্রোটেকশন দেবে। এটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য, ফি ওভার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ যখন আপনি যদি ফি ওভার না করে যদি FLRP করেন, আপনি যদি বেনিফিট পান কন্টিনিউ করবে, আপনি যদি চাকরি করেন কন্টিনিউ করবে, এবং এমপ্লয়ার আপনাকে চাকরি করার সুযোগ দেবে, এবং এ দেশে আপনি লিগালি থাকবেন। ঠিক একইভাবে ফি ওভার অ্যাপ্লিকেশন করলেন এবং এই অ্যাপ্লিকেশনটা 3 থেকে 6 মাস সময় নেয়, হয়তো আপনি আর 28 দিন পরেই আপনার ভিসা শেষ হয়ে যাচ্ছে, নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা নাই। আপনি বেনিফিটে থাকবে, বেনিফিটও কন্টিনিউ হবে, আপনার পারমিশন টু ওয়ার্ক থাকবে সেটা কন্টিনিউ হবে, এবং আপনি লিগালি ইকুইতে থাকবেন, এবং সেই যে টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি ছিলেন আপনার ভিসা গ্রান্ট হয়েছিল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ধন্যবাদ কলার, আশা করি আপনি প্রশ্নটার উত্তর পেয়েছেন, এবং ইমিগ্রেশন হোয়াইট পেপার নিয়ে যেসব আলাপ আলোচনা আসছে সেইগুলো নিয়ে আমি এখন বলবো, এবং কল আসলে আমি কলে চলে যাব, আবার আমি এই ইমিগ্রেশন হোয়াইট পেপার নিয়ে আলোচনা, কারণ এত পরিবর্তনের প্রস্তাবনা আনা হয়েছে সেটা আসলে মানে এই অনুষ্ঠানই শেষ হয়ে যাবে যদি আমি সেটা বলি এবং এক্সপ্লেন করতে যাই, তবে বুলেট পয়েন্টের উপরে আমি থাকব। তবে একটা জিনিস আপনাদেরকে প্রথমে মানে ক্লিয়ার করতে চাই, এই যে হোয়াইট পেপার যে ইমিগ্রেশন হোয়াইট পেপার, এটা কিন্তু প্রপোজাল, এবং এই প্রপোজালটা দেওয়া হয়েছে আপনার UK গভর্নমেন্ট থেকে। আমাদের যে হোম সেক্রেটারি আছে ইয়াভেট কুপার, উনি কিন্তু এটা দিয়েছেন এবং এটা উনি ডিসক্লোজ করেছেন, এবং এটা নিয়ে 12 মেতে আপনার পার্লামেন্টে এই ব্যাপারে উনি মূলত প্রথম ডিসক্লোজ করেন। অতএব আপনারা কিন্তু কনফিউজ হয়েন না যে এটা এখনই কার্যকরী হয়ে গেছে। এটা কার্যকরী হতে আমার ধারণা 1 থেকে 1.5 বছর সময় লেগে যাবে। অতএব আপনারা ওয়েট অ্যান্ড সি, কারণ এটা বাস্তবায়ন হতে গেলে, ইফেক্টিভ হতে গেলে 1 থেকে 1.5 বছর এবং অনেক প্রসেসের ভিতর দিয়ে মূলত যাবে। প্রথম প্রসেসটা কি, কনসালটেশন হবে, যেরকম 10 ইয়ার্সের ব্যাপারটা, যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা 5 ইয়ার্স, এটা 10 ইয়ার্স করার চিন্তাভাবনা প্রস্তাবে আছে, এটা কিন্তু কনসালটেশন হবে এন্ড অফ দিস ইয়ার। এবং অন্যান্য যে প্রস্তাবনা আছে এগুলো কিন্তু বিল আকারে পার্লামেন্টে উপস্থাপনা করা হবে, তখন এমপিরা সেটার উপরে তাদের ওপিনিয়ন দেবে এবং সেখানে ডিসকাশন হবে। হওয়ার পরে যদি ওইটা পাস হয় তখন হাউস অফ লর্ডসে যাবে, হাউস অফ লর্ডসে এটা পেশ করা হবে, সাবমিট করার পরে সেখানে আলোচনা হবে, সেখানে ভোটাভুটির সম্ভাবনা থাকলে হবে, কিংবা যদি এটা পাস হয়
তখন এটা এই আপনার অ্যাক্ট যেটাকে বলা হয় কিংবা আইন বলেন কিংবা রুলস বলেন, তখন সেটা কিন্তু হবে এবং তখন কিন্তু একটা ইফেক্টিভ ডেট দেওয়া হবে এবং তখন যে রেট্রোসিটি ইফেক্ট এটা কাদের জন্য প্রযোজ্য হবে, কাদের জন্য প্রযোজ্য হবে না, এইটার বিষয়ে কিন্তু তখন বলা হবে। এখন কিন্তু এখানে শুধু প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে এবং প্রস্তাবনায় মূলত বলা হয় না এটা কাদের জন্য প্রযোজ্য হবে। তবে এটার অন টপ অফ এরপরেও কিন্তু একটা আপডেট আছে, সেটা আমি পরে দিচ্ছি। শুধু আমি এখন চলে যাই কি কি পরিবর্তনগুলো আসছে। স্কিল ওয়ার্কারের উপরে যেটা ওয়ার্ক রিফর্ম বলা হয়, মেন 3টা পরিবর্তন আসছে। এছাড়াও আরও অনেক পরিবর্তন আসছে, যেগুলো 3টা থেকে 4টা যেটা একেবারে খুবই মানে সিরিয়াস কিংবা ভেরি কনসার্নিং পরিবর্তন। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে স্কিল ওয়ার্কারদের যে লেভেল এই মুহূর্তে আছে RQF লেভেল, সেটা হচ্ছে লেভেল 3, যেটা মূলত এ লেভেলের ইকুইভ্যালেন্ট আছে। এইটা মূলত বেড়ে হয়ে যাবে লেভেল 6, যেটা গ্র্যাজুয়েট লেভেল হয়ে যাবে। আবার এখানে মনে করেন না যে গ্র্যাজুয়েটেড হতে হবে তাদেরকে, তা না, লেভেলের কথা বলা হচ্ছে। RQF লেভেল 6-এ চলে যাবে, স্যালারি বাড়বে এবং এইটা হচ্ছে প্রথম পরিবর্তন। সেকেন্ড হচ্ছে ইমিগ্রেশন স্কিল চার্জ মূলত ইন্ট্রোডিউস করা হয়েছিল যখন কসের জন্য মূলত অ্যাপ্লাই করে যখন এটা ইস্যু করা হয়, তখন মূলত এটা দিতে হয় এমপ্লয়ারকে এবং এটা ইন্ট্রোডিউস করা ছিল সিন্স 2017-এ। সেটাই মূলত ইনক্রিজ হয়ে হবে 32% বিকজ অফ দ্য ইন লাইন উইথ দ্য ইনফ্লেশন। এরপরে যে সোশ্যাল কেয়ার ওয়ার্কার ভিসা সম্পর্কে আমরা জানি, যে ভিসায় অসংখ্য ওভারসিজ ওয়ার্কাররা এসেছেন। এখানে আসার পরে তারা ভিক্টিমাইজ হয়েছেন, তারা জব পান নাই, তাদের মডার্ন স্লেভারির শিকার হয়েছেন, তাদের এক্সপ্লয়টেশন করা হয়েছে, তাদেরকে অল্প বেতনে চাকরি করা লেগেছে। এইগুলো কিন্তু গভর্নমেন্ট জানতো এবং এই কারণে কিন্তু এর উপরে অলরেডি একটা পরিবর্তন এসে গেছে যে ওভারসিজ থেকে বরঞ্চ ইংল্যান্ডে থাকলে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে যারা কেয়ার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় আছে। এই রুটটা টোটালি স্ক্রাব হয়ে যাচ্ছে, টোটালি বন্ধ হয়ে যাবে। তার মানে এই আইনটা যখন 1 থেকে 1.5 বছর পরে এই বিলটা কিংবা এই যে হোয়াইট পেপার যে প্রস্তাবনা এটা যখন ইফেক্টিভ হবে, তারপরের থেকে নতুন অ্যাপ্লিকেশন আর কেউ করতে পারবে না। এতে হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই নতুন অ্যাপ্লিকেশন করা যাবে। এই মুহূর্তে যে আইন আছে সেটা হচ্ছে ইংল্যান্ডের থেকে আগে নিতে হবে প্রায়োরিটি বেসিসে, এবং যদি তারা না পায় তখনই তারা ওভারসিজ থেকে আনতে পারবে। তবে এটার কিন্তু একটি ট্রানজিশনাল পিরিয়ডের কথা বলা হচ্ছে যে আপ আনটিল 2028 পর্যন্ত যারা অলরেডি এখানে আছে তারা কিন্তু সুইচ করতে পারবে অন্য ক্যাটাগরি, অন্য ভিসায়, আর তারা এক্সটেনশনের অ্যাপ্লিকেশন করতে পারবে। এই কথাটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। কিন্তু আফটার 2028-এর পরে নতুন অ্যাপ্লিকেশনে কিন্তু আর থাকবে না, কারণ হয়তো বা আগামী বছর থেকেই এই ভিসাটা, এই সোশ্যাল কেয়ার যে ভিসাটা আছে এটা স্ক্রাপ করা হবে, ক্লোজ করে দেওয়া হবে। এই 3টা কিন্তু মেন পরিবর্তন। সেটা বললাম, আরও কিছু পরিবর্তনের কথা ওয়ার্ক ভিসা বলা হচ্ছে, সেগুলোতে আর আমি যাচ্ছি না, বরঞ্চ আমি চলে যাই যে আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসের উপরে পরিবর্তনের কথা বলা হয়েছে এই প্রস্তাবনা। সেখানে মূলত এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ফর স্কিল ওয়ার্কারদের জন্যে যে লেভেল এই মুহূর্তে আছে এইটা ইনক্রিজ করা হবে। এবং আমরা জানি যে এই স্কিল ওয়ার্কার্স কিংবা ওয়ার্কার্স যারা আছে অন্যান্য যে গ্লোবাল ভিসা কিংবা অন্যান্য যে ভিসাগুলো, সেইগুলোর যে রিকোয়ারমেন্টস ফর ইংলিশ সেটা এই মুহূর্তে B1 আছে, এতে পরিবর্তন হয়ে এটা B2 হয়ে যাবে। এরপরে সেকেন্ড যে পরিবর্তন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে সেটার কথা বলছি। সেটা হচ্ছে একটি নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ইন্ট্রোডিউস করা হবে। কাদের জন্যে? এটা হচ্ছে ওয়ার্ক ভিসায় যারা আছে তাদের ডিপেন্ডেন্ট এবং স্টুডেন্ট ভিসায় যারা আছে তাদের ডিপেন্ডেন্ট জন্যে। তার মানে ওয়ার্ক ভিসায় এবং স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট যারা এদেশে আসতে চায় কিংবা সুইচ করে তাদের ডিপেন্ডেন্ট হতে চায়, এই
রিকোয়ারমেন্ট নাই, কিন্তু এই ইমিগ্রেশন হোয়াইট পেপারে প্রস্তাবনা আনা হয়েছে যে যখন এটা ইফেক্টিভ হবে তারপরের থেকে এই স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট এবং স্টুডেন্টদের ডিপেন্ডেন্টদেরকেও এই ইংলিশ লেভেল B1 সরি এখানে লেভেল A1 আমি আবার বলি যে এটা কিন্তু A1 মূলত ইন্ট্রোডিউস করা হবে। এবং এটার কারণ হচ্ছে যে আপনারা জানেন যারা স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য যে তাদেরকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস লেভেল A1 তাদেরকে কিন্তু স্যাটিসফাই করে আসতে হয়। ওইটির সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য, কনসিস্টেন্সি রাখার জন্য স্টুডেন্ট এবং এই ওয়ার্ক ভিসা যারা আছে তাদের ডিপেন্ডেন্টকে লেভেল A1 তাদেরকে স্যাটিসফাই করতে হবে। এরপরে তাদের জন্য আবার এক্সটেনশনের জন্যও লেভেল A2 তাদেরকে স্যাটিসফাই করতে হবে ওই একই ডিপেন্ডেন্টদেরকে। এরপরে যারা এক্সিস্টিং যে রিকোয়ারমেন্টস ফর সেটেলমেন্ট যেটা এই মুহূর্তে আছে, যেটা B1 অল রুটের জন্য, এটা ইনক্রিজ হয়ে যাবে B2। অথবা আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আমি মোটামুটি কভার করলাম। আমি ব্রেকে যেতে হবে, ব্রেকের আসার পরে আরও কিছু বিষয় আছে, ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো এই ইমিগ্রেশন হোয়াইট পেপারে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবনা আনা হয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। অতএব আমাদেরকে একটি কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে। এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে আজকে আপনাদের সঙ্গে আছি ব্যারিস্টার MQ হাসান এবং আমার সঙ্গে সমস্ত টেকনিক্যাল বিষয় সহ এই অনুষ্ঠানটি প্রচার করার পিছনে যার দক্ষ অভিজ্ঞতা এবং দক্ষ হাত কাজ করছে সে হচ্ছে আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর রহমান। সেই দর্শক, আমি কিন্তু কল নেব, কল নিয়ে আমি আবার আপডেটে চলে যাব যে ইমিগ্রেশন হোয়াইট পেপার সম্পর্কে আজকের ডিসকাশন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার কোশ্চেনটা করুন প্লিজ ভাই। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো এই কেয়ারার যারা আছেন, কোনো কেয়ার হোমে কাজ করতেছেন, যদি কোনো ঘটনাক্রমে তারা যদি এই কেয়ার হোম বন্ধ হয়ে যায়, ওই 60 দিনের ভিতরে যদি অন্য কেয়ার হোম সুইচ করে, এই অবস্থায় তার আগে যে 2 বছর কাজ করছে এটা এটুকুনি। এইটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইল, এখন যদি কেয়ারারের ডিপেন্ডেন্ট দেশটাকে আনতে চায়, তো ডিপেন্ডেন্ট যে আসবে তার এখন আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে কিনা? প্রথম হচ্ছে যে যদি উনি 60 ডেজ লেটার পান এবং পরবর্তীতে যদি উনি আবার চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যান, সেক্ষেত্রে ওনার যে প্রিভিয়াস 2 ইয়ার্স যে স্কিল ওয়ার্কারে ছিলেন সেটা কাউন্ট হবে কিনা? আনসার হচ্ছে ইয়েস। নিয়ম হচ্ছে যে স্কিল ওয়ার্কারে যে টাইমটা স্পেন্ড করা হবে ইউকেতে, প্রত্যেকটা টাইম কিন্তু কাউন্ট হবে। এভাবে কাউন্ট হয়ে যদি 5 ইয়ার্স উনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু উনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু এই রুলসটা আছে। আর উনি যদি আবার বাংলাদেশে যাওয়ার পরে যদি উনি কাউকে ম্যারেজ করার পরে যদি ওনাকে ডিপেন্ডেন্সে আনতে চান, সেক্ষেত্রে কিন্তু উনি আনতে পারবেন না। এই ক্ষেত্রে আনসার হচ্ছে নো। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি কিন্তু ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং ইউটিউবেও। তো কেউ যদি আপনার কোশ্চেন করার সময় যদি আপনি বুঝতে না পারেন কোনো টেকনিক্যাল কারণে, কিংবা আপনি যদি আবারও যদি ওই জায়গাটা দেখতে চান যে কী আনসারটা, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ফেসবুকে যেয়ে কিন্তু অনুষ্ঠানটা আবারও দেখতে পারবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমি চলে যাব আপনার আপডেটে। যদি কলার না থাকে আমি আপডেটে চলে যাব। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আপনার
ও কল আছে, আমি কল নিয়ে নিই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবার আসলাম। জি, আমি বলছিলাম এই ব্যাপারে, ওই যে কেয়ারারের ডিপেন্ডেন্ট আনার ব্যাপারে, কেয়ারা যে সময় তাই এই দেশ ডিপেন্ডেন্ট আনা বন্ধ হয়েছে, এর আগে তাই এই দেশ ওয়ার্ক পারমিটে আছে কেয়ার কাজ করতেছে। এখন এই আগের আইনে তো তাই ডিপেন্ডেন্ট আনতে পারে, এই হিসাবে আমি বলতেছি যে এখন যদি কেয়ারারে তার ডিপেন্ডেন্ট আনতে হয়, এখন তার ল্যাঙ্গুয়েজ লাগবো কিনা, এটা ডিপেন্ডেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগবো কিনা, এটা জানতে চাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডিপেন্ডেন্টে লাগবে না, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে এটা এই মুহূর্তে এটা ইমিগ্রেশন হোয়াইট পেপারে আছে এবং এটা ইমপ্লিকেশন হতে কার্যকর হতে আরও 1 বছর লেগে যাবে। কিন্তু যেহেতু ক্যারার ডিপেন্ডেন্ট হিসাবে ক্যারার হিসাবে যিনি আসছেন, নিয়মটা হচ্ছে যারা সেই ক্ষেত্রে ওনাদের কি হবে এটাই কিন্তু ইম্পর্টেন্ট। উনি কিন্তু নতুন করে উনি বিয়ে করবেন, করে তারপরে ওনার আসার ব্যাপার হচ্ছে। তবে যারা আগে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগের নিয়মই প্রযোজ্য, আর যারা পরে আসতে চান তাদের কিন্তু এটা রেস্ট্রিক্টেড থাকবে, তারা কিন্তু পারবে না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি নেক্সট কলারকে চলে যাব। হ্যালো কলার, হ্যালো। ওকে, তো এখন আমি যে আপডেটটা দিচ্ছি সেটা হচ্ছে যে ইমিগ্রেশন হোয়াইট পেপারে অনেকগুলো পরিবর্তনের উপরে আমি অলরেডি বলেছি। 2টা পরিবর্তন, একটা হচ্ছে ইনক্রিজ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ফর স্কিল ওয়ার্কার, আরেকটি বলেছি সেটা হচ্ছে যে ওয়ার্ক রিফর্মস, যারা স্কিল ওয়ার্কার আছে তাদের ব্যাপারে কি প্রস্তাবনা চেঞ্জের কথা বলা আছে। এখন আমি বলবো সেটা হচ্ছে যে রিফর্ম করতে চাচ্ছে যে সেটেলমেন্ট এবং এই সিটিজেনশিপ যে রুলস আছে সেটার উপর একটা পরিবর্তনের প্রস্তাবনা এসেছে, এবং সেটা মূলত এই পয়েন্ট বেস সিস্টেমে যারা আছে স্কিল ওয়ার্কার সহ যে পয়েন্ট বেস সিস্টেম তাদের জন্য কিন্তু এটি অ্যাপ্লিকেবল হবে। সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং ফর সেটেলমেন্ট, যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স আছে, এটাকে 10 ইয়ার্স করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম, কোনো ছেলে এই দেশে ব্রিটিশ সিটিজেন, সে বাংলাদেশ থেকে আসা কোন স্টুডেন্টকে বিয়ে করলে রেগুলার হওয়ার জন্য বেশি দেখতে হবে না আপনারা ছুটি করতে পারবে? প্লিজ। কেউ যদি স্টুডেন্ট হিসাবে এদেশে এসে থাকে এবং তার যদি ভিসা ভ্যালিড থাকে, তো স্টুডেন্ট হিসাবে সে স্পাউস অফ ব্রিটিশ সিটিজেনের জন্য সুইচ করতে পারবে ইন কান্ট্রি থেকে, ইউকে থেকে। তাকে এই দেশ থেকে চলে যেতে হবে না। কারণ হচ্ছে যেহেতু সে স্টুডেন্ট হিসাবে আছে এবং স্টুডেন্ট ক্যাটাগরি থেকে ইন কান্ট্রি যে কোনো ভিসায় সুইচ করা যাবে। সে যদি আপনার কোর্স কমপ্লিট করে সে স্কুল ওয়ার্কারে যেতে পারবে। সে যদি কোনো আপনার ব্রিটিশ কিংবা সেটেলড কিংবা কোনো রিফিউজি স্ট্যাটাসে আছে এই ধরনের কাউকে যদি সে বিয়ে করে তাহলে সে এখান থেকে সুইচ করতে পারবে। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যেটা আছে 29,000 সেটা তাকে মিট করতে হবে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা সেটা তাকে মিট করতে হবে। তারপরে আপনার তারা ম্যারেজ ইজ সাবসিস্টিং এটা, এবং তার কোনো রকমের ক্রিমিনাল কনভিকশন কিংবা কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, এইগুলো কিন্তু তাদেরকে মিট করতে হবে, এবং অ্যাকোমোডেশন উইদাউট রিকোর্স টু পাবলিক ফান্ড। অতএব ইন কান্ট্রি সুইচ আনসার ইজ ইয়েস, সাবজেক্ট টু স্যাটিসফাইং দ্য আদার রিকোয়ারমেন্টস, সেগুলো করতে পারলে পারবে। আচ্ছা, তো যে থ্রেশহোল্ড যেটা 29,000 এটা কি এই দেশের যে আছে উনি দেখাতে হবে না যে স্কিল উনি দেখাতে হবে? এই দেশে যে আছে তাকে তার ইনকাম দুজন যদি এখানে থাকে তখন দুজনটা দেখানো যাবে। আর যদি শুধু স্পন্সর যদি ইউকেতে থাকে তাহলে স্পন্সর ইনকাম দেখাতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো আমি যে সেটেলমেন্ট এবং সিটিজেনশিপ রুলসের উপরে যে পরিবর্তনের কথা আমি বলতে চাচ্ছি, যে প্রস্তাবনাটা এসেছে সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট, এই মুহূর্তে এটা 5 ইয়ার্স আছে, এইটার প্রস্তাব রাখা হয়েছে, এটা 10 ইয়ার্স হয়ে যাবে, 10 ইয়ার্স করার প্রস্তাব রয়ে গেছে। এরপরে যেটা আমি বলবো যে এই 10 ইয়ার্সের
থেকে কিন্তু রিডিউস করা সম্ভব, এবং সেইটাকে বলা হয় আর্নড সেটেলমেন্ট। এবং সেই ক্ষেত্রে দুইটা রিজনিং দেখানো হয়েছে। সেটা হচ্ছে যে তাদেরকে অপরচুনিটি দেওয়া হবে এই রিডিউস কোয়ালিফাইং পিরিয়ড টু সেটেলমেন্ট অ্যান্ড সিটিজেনশিপের ক্ষেত্রে যদি তারা শো করতে পারে যে তাদের কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি অ্যান্ড সোসাইটিতে আছে। তার মানে তাদের ইউকে ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশন আছে এবং ইউকে সোসাইটি তাদের কন্ট্রিবিউশন আছে। সেই ক্ষেত্রে তাদেরকে 10 ইয়ার্সের আগেও কিন্তু তারা এই সেটেলমেন্ট পেতে পারে কিংবা পাবে, এরকম একটা প্রস্তাবনা এখানে আছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ব্রিটিশ সিটিজেনের যে ডিপেন্ডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা তাদের জন্য কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট হচ্ছে 5 ইয়ার্স। তার মানে তারা স্পাউস হিসেবে আসার পরে 2.5 ইয়ার্স, অ্যানাদার এক্সটেন্ড 2.5 ইয়ার্স, এবং দেন দে কোয়ালিফাই ফর সেটেলমেন্ট। সেইটা কিন্তু কন্টিনিউ হবে। অতএব স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন কিংবা ডিপেন্ডেন্টস অফ ব্রিটিশ সিটিজেন যারা আসবে এদেশে তাদের জন্যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট হচ্ছে 5 ইয়ার্স আছে, এবং এই ইমিগ্রেশন হোয়াইট পেপারেও বলা আছে এটা 5 ইয়ার্স থাকবে, এতে কোনো পরিবর্তন আসবে না। আর প্যারেন্টসদের জন্য একটি নতুন রুট ক্রিয়েট করার কথা বলা হয়েছে। সেই রুটটার নাম হচ্ছে ব্রেভড প্যারেন্ট রুট। যদি কোনো ব্রিটিশ চাইল্ড কিংবা কোনো আইএলআর হোল্ডার কিংবা সেটেল যদি চাইল্ড আনফর্চুনেটলি ট্র্যাজিক্যালি যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার যে পিতামাতা থাকবে সেই পিতামাতাকে ইমিডিয়েটলি সেটেলমেন্ট দেওয়া হবে। এই রুটটা কিন্তু আগে ছিল না, এই রুটটা কিন্তু নতুন ক্রিয়েট করা হয়েছে। আর লাইফ ইন দ্য ইউকে টেস্টের ব্যাপারে যেটা বলা হচ্ছে যে তারা কন্ডাক্ট করবে এ ফ্রেশ রিফর্ম, তারা এটাকে রিফর্ম করার চিন্তাভাবনা করছে। সেটা কি হতে পারে, এই সিলেবাসটা হয়তো আপডেটেড করতে পারে, কিন্তু অনেক আগের হয়তো বা পরীক্ষার যে কোশ্চেনগুলো সেগুলো হয়তো আর বেশি কম হতে পারে, হয়তো একটু কড়াকড়ি হতে পারে, সিলেবাসটা হয়তো আরও বেশি কম বেশি হতে পারে। তবে আপডেট একটা ভেরি ইম্পর্ট্যান্ট, যে এটা অনেক পুরনো যেহেতু এটাকে হয়তো রিফ্রেশ করা হবে, এটা থাকবেই, এবং এটার উপরে আরও কিছু তারা কাজ করবে এই লাইফ ইন দ্য টেস্টের উপরে। তো এই ছিল মোটামুটি মেন। তবে স্পন্সর যারা আছে তাদের উপরে কিছু চেঞ্জ আসছে, বিশেষ করে স্টুডেন্ট স্পন্সর যারা ইউনিভার্সিটি যাদের স্পন্সর লাইসেন্স আছে তাদের ব্যাপারে কিন্তু বেশ কিছু চেঞ্জ আসছে, সেটাও গেল। আর আরেকটা ইম্পর্ট্যান্ট চেঞ্জ হচ্ছে গ্র্যাজুয়েট ভিসার যে ডিউরেশন, যে কতদিনের ভিসা দেয়া হবে। আমরা এই মুহূর্তে জানি যে গ্র্যাজুয়েশন ভিসা যেটাকে PSW বলা হতো প্রিভিয়াসলি, সেটারকে রিডিউস করা হবে লেন্থ অফ স্টে। আমরা জানি যে এটা 2 ইয়ার্স এই মুহূর্তে আছে, অতএব এটা রিডিউস করে এটাকে আনা হবে স্টুডেন্ট যারা তাদের স্টাডি কমপ্লিট করবে তারা তারপরে যে তাদেরকে 18 মান্থস দেওয়া হবে ইন এ স্টেট অফ 24 মান্থস। এই মধ্যে 24 মান্থস আছে, 2 বছরে দেওয়া হয়, সেটাকে কমিয়ে এনে 18 মান্থস করা হবে। এটা হচ্ছে লাইফ ইন গ্র্যাজুয়েট ভিসা কিংবা যারা স্টুডেন্ট ভিসায় আসছে তারা কোর্স কমপ্লিট করবে 2 বছর ভেতর, সেটাকে 18 মান্থস নিয়ে আসা হয়েছে। এইগুলো মোটামুটি ছিল। তারপরে আপনার ক্রিমিনাল কনভিকশনের ব্যাপারে বেশ কিছু চেঞ্জের কথা এখানে বলা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে আপনার স্পন্সর লাইসেন্স স্টুডেন্টদের যে ইউনিভার্সিটি তাদের উপরে কিন্তু বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। তো এই ছিল মোটামুটি। এখন আরেকটি ইম্পর্টেন্ট দেব, সেটা হচ্ছে যে আপনার যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা বলা হয়েছে স্কুল ওয়ার্কারে যারা আছে কিংবা ওয়ার্ক ভিসায় আছে তাদের জন্য এটা 10 ইয়ার্স করার প্রস্তাবনা করা হয়েছে। এখন অনেকেই ভেরি কনসার্ন যে এই মুহূর্তে তো তারা আছে এবং 5 ইয়ার্স হয়ে গেলেই তারা এই দেশে কোয়ালিফাই করতে পারবে ফর সেটেলমেন্ট।
এখন যখন এই নতুন যে প্রস্তাবনা এটা যখন অ্যাক্ট হবে কিংবা রুলস হবে কিংবা আইন হয়ে যাবে, তখন কি এটা এই মুহূর্তে যারা আছে, যখন ওই আইন কার্যকরী হওয়ার পরে তারা যখন সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, তখন তাদের এই কোয়ালিফাইং পিরিয়ড কি 5 ইয়ার্স হবে নাকি 10 ইয়ার্স হবে, এইটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সবাই কনসার্ন। এবং এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, অনেকের ঘুম হারাম হয়ে গেছে, অনেকে আমাকে ফোন দিচ্ছেন এবং অনেক মিডিয়াতে এই নিয়ে অনেক ভিডিও আসছে। প্রথম আমি যেটা ক্ল্যারিফাই করতে চাই সেটা হচ্ছে যে আপনার এই সংক্রান্ত ব্যাপারে আমি যে পয়েন্টটা বললাম, এটা কিন্তু এই ইমিগ্রেশন যে হোয়াইট পেপার আছে এটাতে কিন্তু কোথাও কোনো কিছু বলা হয় নাই। তার মানে এই ইমিগ্রেশন হোয়াইট পেপার এটা যখন আপনার কনসালটেশন বলেন, তবে এটা কিন্তু কনসালটেশন দেবে, এই পার্টিকুলারলি এই 10 ইয়ার্সের বিষয়টি কনসালটেশনে দেবে। তো হয়তো বা এন্ড অফ দিস ইয়ার হয়তো কনসালটেশন দেবে, তারপরে কিন্তু এটা বিল আকারে যাবে পার্লামেন্টে, পার্লামেন্ট থেকে এটা পাস হলে তারপরে যাবে হাউস অফ লর্ডসে, তারপরে কিন্তু ইফেক্টিভ হবে। এবং আমি বলেছি 2026-এর মূলত পার্লামেন্ট সেশনে হয়তো এই বিষয় নিয়ে মূলত বিল আকারে পেশ করা হবে। তো ক্লিয়ার নাই, কিন্তু নিউজ পেপারে আমরা দেখতে পেলাম, বিভিন্ন নিউজ পেপারে এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু নিউজ দেয়া হয়েছে, যে সেই সব নিউজ পেপার যেরকমের আমি বিবিসি নিউজ বলা হয়েছে, ডেইলি মেলের কথা বলা হয়েছে, গার্ডিয়ান বলেছে, সমস্ত নিউজ পেপারে গত 14th মে, তার মানে ইমিগ্রেশন হোয়াইট পেপার এটা পাবলিশড হয়েছে 12th of May, আর 14th of May-তে এই বিবিসিতে সহ অন্যান্য ন্যাশনাল ডেইলিতে বলা হয়েছে যে মাইগ্রেন্ট যারা অলরেডি ইন দ্য ইউকেতে আছে তারা ফেস করবে লঙ্গার ওয়েট ফর পার্মানেন্ট সেটেলমেন্ট। লঙ্গার ওয়েট বলতে 10 ইয়ার্স, মানে নতুন আইনটা তাদের জন্য কার্যকরী হবে। এবং এটা আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি এই বিবিসি নিউজ সহ অন্যান্য যে ডেইলি নিউজ পেপার আছে সেগুলোর বেসিসে। এটা কিন্তু আমার মনের কথা না, কিংবা আমি কাউকে ভয় দেখানোর জন্য বলছি না, কিংবা কাউকে ঘুম হারাম করার জন্য আমি বলছি না, কিংবা কনফিউশন না। এটা আমি মূলত নিউজ আসছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো সেখানে কিছু কিছু জিনিস বলা হচ্ছে এই বিবিসি নিউজে, বলা হচ্ছে যে আগামী সপ্তাহে, তার মানে আজকে শনিবার, আগামী সপ্তাহে মূলত এই সংক্রান্ত ব্যাপারে একটা ডকুমেন্ট পাবলিশড হবে। এবং তারা মোটামুটি কনফার্ম করছে নিউজ পেপার যে যারা এই মুহূর্তে আছে তারা যখন ওই যে কোয়ালিফাইং পিরিয়ড ফর 10 ইয়ার্স যখন ইফেক্টিভ হবে যে ডেট থেকে, তারপরে যখন অ্যাপ্লিকেশন করতে যাবে তখন তাদেরকে 10 ইয়ার্স কার্যকরী হবে, অ্যাপ্লিকেবল হবে, এবং তাদেরকে 10 ইয়ার্স অপেক্ষা করতে হবে। এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটি ডকুমেন্ট আগামী সপ্তাহে কিন্তু আসছে। তো আর বেশি সময় নাই, এটা আসার পরে হয়তো আবার আমি ডিপতে প্রোগ্রাম করব, যখন তখন আপনাদেরকে আমি আবার জানিয়ে দেবো, কিংবা আমার কলিগ অন্যরা আসবে তারা এই ব্যাপারে আপনাদেরকে আপডেট করবে। অথবা আপনারা এনটিভির এই অনুষ্ঠানটা দেখতে থাকবেন। আমার অন্য কলিগরা আসলে পরে ওনারা কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে আপডেট দেবে। এবং প্রাইম মিনিস্টার ক্লিয়ারলি বলতে চাচ্ছেন যে এই সেটেলমেন্টটা হচ্ছে প্রিভিলেজ এবং এটা নট এ রাইট। শুধু দর্শক, আমাদের একটি কমার্শিয়াল ব্রেক দিতে হচ্ছে, এসে আবারও দেখা হবে। এনটিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালাম সুপ্রিয় দর্শক, আবারও শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। শুধু দর্শক, আমি কল নিচ্ছি এবং কলের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। তো আমার লাস্ট যে আপডেটটা ছিল সেটা হচ্ছে যে ইমিগ্রেশন হোয়াইট পেপারে যে কোয়ালিফাইং পিরিয়ড ফর 10 ইয়ার্সের কথা বলা হয়েছে, সেইটাতে যেটা বলা হয়েছে যে তাদেরকে 10 ইয়ার্স অপেক্ষা করতে হবে সেটেলমেন্টের জন্য। এবং সেখানে বলা হয়নি ইমিগ্রেশন হোয়াইট পেপারে যে এটা এই মুহূর্তে যারা সেটেলমেন্টে যারা স্কিল ওয়ার্কারে আছে কিংবা ওয়ার্ক পিস আছে তাদেরকে অ্যাপ্লিকেবল হবে। কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যারা ব্রিটিশ মানে হাজবেন্ড আছে আর কি, তাদের স্পাউস হয়ে আসছি, আমরাও কি মানে 10 ইয়ার্স রুটে পড়বো? সিটিজেনের ডিপেন্ডেন্ট কিংবা স্পাউস, তারা এই রুলস যখন কার্যকরী হবে তাদের ভিতর পড়বে না। ঠিক আছে, আপনারা 5 ইয়ার্সের পরে সেটেলমেন্ট পাবেন এবং ব্রিটিশ সিটিজেনের ওয়াইফ হিসাবে যেদিন সেটেলমেন্ট পাবেন নেক্সট ডেতে আপনারা কোয়ালিফাই করবেন ফর ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। অতএব আপনি মানি সেভিংস করতে থাকেন। যখনই আপনার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার অনেক পয়সা লাগবে, আবার যখন আপনি সেটেলমেন্ট করবেন তখন পয়সা লাগবে। অতএব আপনি হিউজলি কাজ করেন এবং মানি সেভিংস করেন আপনার জন্য 5 ইয়ার্স। ঠিক আছে আপা, ধন্যবাদ। সো আমি যেটা বলছিলাম যে নিউজ এর রেফারেন্স দিয়ে, তো যেটা কোয়ালিফাইং পিরিয়ড আমরা অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহে, তাহলে আমরা জানতে পারবো যে আদৌ এটা 10 ইয়ার্স হবে কি হবে না। কিন্তু এখন পর্যন্ত নিউজ, ন্যাশনাল ডেইলির নিউজগুলোর রেফারেন্স দিয়ে আমি বলছি যে বিবিসির অন্যান্য যে এটার সমূহ সম্ভাবনা রয়ে গেছে। এবং এটার 3টে কারণ আমি ফাইন্ড আউট করেছি রিসার্চ করে। সেটা প্রথম কারণ হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল রিজন, নেট মাইগ্রেশন অনেক বেড়ে গেছে, এটাকে কন্ট্রোল আনার জন্য, এটা কমানোর জন্যে তারা এটা সিরিয়াসলি নিয়েছে। কারণ আমরা জানি কিছুদিন আগে ইলেকশন হয়েছিল, সেখানে রিফর্ম যারা তারা কিন্তু অনেক অনেক ভোট পেয়েছে। অতএব তারা যদি এবং রিফর্ম পাচ্ছে এই কারণেই যে রিফর্মরা কিন্তু এই এন্টি মাইগ্রেন্ট এবং তারা নেট মাইগ্রেশন কন্ট্রোল করতে চায়। তো এই লেবার গভর্নমেন্টের যদি ভোটের বাজারে যদি টিকে থাকতে হয় তাহলে এইটা করা ছাড়া তাদের পথ নেই, সে কারণে করছে। এটা হচ্ছে একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে এই নেট মাইগ্রেশন কমে গেলে তাদের কিন্তু রেভিনিউ অনেক কমে যাবে। অতএব এখানে 10 ইয়ার্স করলে এক্সটেনশন হোক কিংবা এই বিভিন্ন সময়ে তারা ট্যাক্স দেয়া, এক্সটেনশনের ফিস দেয়া, খরচ এগুলো থাকছে, ট্যাক্স দেয়া, এর থেকে কিন্তু একটা রেভিনিউ জেনারেট হবে। নাম্বার 2। নাম্বার 3 যেটা আমি ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে যে এই 1-2 বছরের ভিতরে প্রচুর পরিমাণে সেটেল স্ট্যাটাসে চলে যাবে। তো বিশেষ করে যারা 2020 পরে যারা এসেছেন। হ্যাঁ, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন। আমি আসলে জানতে চাইছিলাম যে আমার হাজবেন্ড আর কি পেনশনার, আমি 5 ইয়ার্স রুটে আর কি আসছি। এখন জানতে চাইছিলাম যে আমি ওনার কেয়ারার হতে পারবো? আমার কি 5 ইয়ার্স রুটে যাচ্ছি, এটার উপরে কোনো প্রবলেম হবে? উনি কি পিআইপিতে আছেন কিংবা? জি। উনি যদি পিআইপিতে থাকেন, প্রথমে আপনাকে আপনার যে ভিসার কন্ডিশন আছে সেই কন্ডিশনটা চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করে হোম অফিসে অ্যাপ্লাই করতে হবে। এটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আপনার 1 বছরের ব্যাংকের স্টেটমেন্ট লাগবে আপনার দুইজনের, দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন এবং ওখানে উল্লেখ করতে হবে যে আপনি পাবলিক ফান্ড নিতে চান এবং কেন নিতে চান আপনাকে জাস্টিফাই করতে হবে। ওই অ্যাপ্লিকেশনটা যদি সাকসেসফুল হয়, ঠিক আছে, ওই অ্যাপ্লিকেশনটা যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু আপনার হাজব্যান্ড যদি পিআইপি পেয়ে থাকে তখন আপনি কেয়ারার অ্যালাউন্সের জন্য এলিজিবল হবেন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সাকসেস হলে কেয়ার অ্যালাউন্স আপনি নিতে পারবেন। এটা কি আমার মানে যে 5 ইয়ার রুটে আসছে, আমার কি 10 ইয়ার্সের কোনো যে আছে নিয়ে যাবে নাকি? এটা আনসার হচ্ছে ইয়েস এবং নো। ইয়েস কখন? যদি দেখা যায় যে আপনার কেয়ার অ্যালাউন্স পাচ্ছেন এবং সেটা অ্যাডুকেট আপনার পেতে হবে এনাফ, প্রায় 600-700 পাউন্ড মতো যদি আপনার হাজব্যান্ড পিআইপি পেয়ে থাকে এবং কেয়ারার পেয়ে থাকেন, দুজনে মিলে যদি 700 পাউন্ড মতো হয় মাসে, তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টেই থাকবেন। আর যদি দেখা যায় যে অ্যাডুকেট মেনটেন্যান্স দেখাতে আপনার ব্যর্থ হচ্ছেন, তার মানে 700 পাউন্ড দুজনে মিলে পাচ্ছেন না কেয়ার অ্যালাউন্স এবং পিআইপি থেকে, তখন কিন্তু আপনাদের 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে দিয়ে দেবে, কিংবা আপনারা অ্যাডিশনাল জব দেখায় আপনারা ওইটা টপ আপ করতে পারেন। এটা কমপ্লেক্স, এই বিষয়ে আপনারা
ভালো করে যে কোনো লয়ারের সঙ্গে যে 1-to-1 বুঝে তারপরে কিন্তু ডিসিশন নেবেন। আমি বোঝানোর চেষ্টা করছি যে আইনটা কি, যদি আপনি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কল আছে, হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, আপনি ব্যারিস্টার এম কে হাসানের সঙ্গে কথা বলছেন, স্টুডিও এনটিভির স্টুডিওতে আমি আছি। বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হলো ভাই, 90 days গ্যাসে হলিডে মানুষ থাকেন, এটা একবারে 90 days ধরে কাজ যদি না হয় 2-3 বার গিয়ে 90 days না একবারে গিয়ে 90 days ম্যাচে চলব, এটা হইতে হইব। কথাটা বুঝতে পারছি না কেন। মনে করেন কেমন মানুষ বাংলাদেশে গেছে, 3 বারে তার 90 days হয়েছে। ব্রিটিশ রেজিস্ট্রার একটা কথা, এখন 3 বার গেছেন, 3 বারে গিয়ে মিলছে গিয়ে 90 days হয়েছে গিয়ে। হ্যাঁ, 3 বারে বাংলাদেশে গেছে? জি জি জি। কেন গেছে বাংলাদেশে? বাংলাদেশে না হলিডে গেছে নাকি 3 বারে গেছে, 3 বারে গিয়ে মিলছে 90 days হয়েছে গিয়ে। তা উনি কি ব্রিটিশ সিটিজেন? একটা কথা ব্রিটিশ সিটিজেন লাগে। ও, এখানে শোনেন, ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করতে গেলে সেখানে আপনার যে 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 পিরিয়ড, একটা পিরিয়ড আছে যে এই পিরিয়ডে আপনি দেশের বাইরে ছিলেন কিনা, 540 days, 5 বছরে, 5 বছরে আপনি 540 days-এর বাইরে ইউকের বাইরে ছিলেন কিনা, নাম্বার 1, এটা আপনাকে দেখতে হবে। সেকেন্ড হচ্ছে যে লাস্ট ফাইনাল 12 months যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন, এই ফাইনাল 12 months-এ কি আপনি 90 days-এর বেশি ছিলেন কিনা, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই বিষয়টা, আপনার পাসপোর্ট নিয়ে কতবার আপনি ট্রাভেল করছেন লাস্ট 5 years-এ, এটা কতদিন আপনি হলিডেতে ছিলেন, এটা আপনি যে কোনো লয়ারের কাছে যে পাসপোর্টগুলো দেখিয়ে ক্যালকুলেশন করে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং দেখবেন যে আপনি এলিজিবল হবে কিনা, আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে কিনা। এই ইস্যুতে, বিশেষ করে এই যে হলিডেতে গেছেন, এইখানে কোনো আপনি বেশি দিন থাকছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম। তো আমি যেটা বলেছিলাম যে সেটেলমেন্ট এটা একটি প্রিভিলেজ, এটা আসলে এটা আর্ন করতে হয় এবং এটা নট রাইট। এই ব্যাপারে মূলত আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন এবং বলতেছে যে এই দেশে মূলত কন্ট্রিবিউশন করতে হবে, এই দেশের এই কান্ট্রিকে বিল্ড আপ করার ক্ষেত্রে ইকোনমিক্যালি কন্ট্রিবিউশন করতে হবে এবং সোসাইটিতে কন্ট্রিবিউশন করতে হবে, এটাই মূলত বলার চেষ্টা করেছেন আমাদের প্রাইম মিনিস্টার। এবং ক্লিয়ার, এবং যে ইমিগ্রেশন যে ইয়েটা আছে সেখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে এটা 5 years। আর কি বলে, ব্রিটিশ সিটিজেন যে ডিপেন্ডেন্ট আছে তাদের জন্য কিন্তু 5 years। এই ধরনের কিন্তু প্রশ্ন এসেছিল, এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা ব্রিটিশ সিটিজেনের ডিপেন্ডেন্ট আছে তারা পিস অ্যান্ড মাইন্ড, তাদের জন্য 5 years কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এটাই থাকবে, এটাই কোনো পরিবর্তন আসবে না। এবং ইমিগ্রেশন হোয়াইট পেপারে এই সংক্রান্ত ব্যাপারে কোনো চেঞ্জের ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই। তো সুধী দর্শক, এই ছিল মোটামুটি ইমিগ্রেশন হোয়াইট পেপারের উপরে চেঞ্জ, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন, আপনারা কনফিউজ হবেন না। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন রকম বলা হচ্ছে, কেউ বলছে যে 10 years তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, এটাও সঠিক না, কারণ আমরা নিউজে দেখলাম যে হবে, এটা শুনলাম, তবে এটা হবে কি হবে না এখনও কনসালটেশন আছে, সেখানে অন্য কিছু হয়ে যেতে পারে, তবে পার্লামেন্টে অন্য কিছু হতে পারে, হাউজে অন্য কিছু। কিন্তু এই মুহূর্তে আমরা জানি যে এটা যারা এই মুহূর্তে ওয়ার্ক ভিসায় আছে তাদের জন্য কোয়ালিফাইং ফির উপর 10 years হবে এবং যখন এই আইনটা কার্যকরী হবে, তো সেটার এক্সেপশন হচ্ছে এক্সটেনশন এবং সুইচ করা এবং আনটিল 2028 পর্যন্ত। কলার, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনি ঠিক আছেন? আপার ট্রাইব্যুনালটা কি ফার্স্ট ট্রাইব্যুনাল আইসে ডিসেম্বর, বাট এখন পর্যন্ত কিছু জানান না তারা। আপনার কি হয়েছে? আপিল রিসিভ হয়েছে, বাট আপার ট্রাইব্যুনাল ইসলাম আপার ট্রাইব্যুনাল এটা অ্যাকসেপ্ট করছে, করিয়া ফার্স্ট ট্রাইব্যুনাল দিছে। আর ফার্স্ট ট্রাইব্যুনাল এখন পর্যন্ত কিছু জানাইছে না, ফার্স্ট মাস হয়ে গেল। ওকে, আমি বুঝতে পেরেছি। আপনার আপার ট্রাইব্যুনালে আপনার যে গ্রাউন্ড সাবমিট করেছিলেন সেটা অ্যাকসেপ্ট করে বলছে যে এটাকে বলে রিমান্ডে পাঠানো। এটা ফার্স্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে এবং ফার্স্ট ট্রাইব্যুনাল এটা হিয়ারিং করবে। এখনও আপনার হিয়ারিংয়ের কোনো ডেট আসছে না। আপনি যেটা করবেন, আপনার লয়ার থাকলে লয়ারকে বলতে পারেন যে ওই পোর্টাল আছে, পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য, এটা এক্সপিডাইট করার জন্য, যে এটা তাড়াতাড়ি হিয়ারিং করার জন্যে, অথবা ফোন দিতে পারে, ফোন দিয়ে এটা রিকোয়েস্ট করতে পারে। এবং এটা ব্যাকলগের কারণ হতে পারে, এটা চিন্তার কোনো কারণ নেই। আপনি অপেক্ষা করতে পারেন, অথবা আপনি লয়ারের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে রিকোয়েস্ট করতে পারেন, কিংবা আপনি লয়ার আপনার ফোন দিতে পারে। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইউর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার আছেন? ওকে, তো আরেকটা জিনিস আমি এখানে বলি যে এই যে ওয়ার্ক ভিসার উপরে যে চেঞ্জটা আসছে, এই চেঞ্জের পরিপ্রেক্ষিতে যে এই যে প্রায় 150 জব টাইটেল যেগুলো নাই হয়ে যাবে। তার মানে এখনকার যে স্কিল ওয়ার্কারের লিস্টে যে পরিমাণ জব টাইটেল আছে সেগুলো প্রায় 150 এগুলো নাই হয়ে যাবে। এবং 39,000 মাইগ্রান্ট এই ওয়ার্ক ভিসায় তারা ইউকেতে আসা তাদের বন্ধ হয়ে যাবে। এবং এটা যেটা বলেছি সেটা হচ্ছে যে মাইগ্রেশন, এই ইমিগ্রেশন যে হোয়াইট পেপার আছে, এটা যখন কার্যকরী হবে তখন এটা মূলত হবে। তো এটাও একটা ভেরি কনসার্নিং যে যে অনেক কি বলে আপনার অনেকে আসা বন্ধ হয়ে যাবে। এবং এটার ব্যাপারে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে এই নেট মাইগ্রেশনকে তারা কমানোর জন্যই মূলত এটা করছে। এবং আমি বলেছি 906,000 নেট মাইগ্রেশন ছিল, এটা ছিল 2023 জুন পর্যন্ত, এবং এটার 2024 জুন পর্যন্ত 728,000 মাইগ্রেশন, নেট মাইগ্রেশন। তো মূলত এটাকে কমানোর জন্যেই তারা এই চেষ্টা করছে। তবে একটা জিনিস আমি বলেছি যে আর্নড সেটেলমেন্ট বলে একটি ওয়ার্ড কিন্তু এই ইমিগ্রেশন যে হোয়াইট পেপার আছে সেটা উল্লেখ করা হয়েছে, যে অনেকেই যদি যেসব ইন্ডিভিজুয়াল যারা শো করতে পারবে যে ইউকে ইকোনমি এবং সোসাইটিতে তারা কন্ট্রিবিউশন করছে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে ডিউরেশন সেটা কিন্তু কমে যেতে পারে। আর কিছু কিছু প্রফেশনাল আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 5 ইয়ার্স যে কোয়ালিফাইং পিরিয়ড এটা থাকবে। সেক্ষেত্রে 3টে আমি প্রফেশন পেয়েছি, তার ভিতরে ডক্টর আছে, ডক্টরস, আর হচ্ছে নার্সেস, আর হচ্ছে ইঞ্জিনিয়ার্স। যারা এই প্রফেশনে থাকবে তারা এই কোয়ালিফাইং পিরিয়ড তাদের জন্য 5 ইয়ার্সই থাকবে। ডক্টর, নার্সেস, ইঞ্জিনিয়ার্স কুড বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট স্ট্যাটাস আফটার 5 ইয়ার্স। আর কিছু কিছু রুট আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। তার ভিতরে থাকছে প্রিফারেন্সিয়াল অ্যাক্সেস টু কাম টু দ্য ইউকে লিগালি বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ পিপুল অ্যালাউড টু কাম থ্রু দ্য হাই ট্যালেন্টেড রুট। হাই ট্যালেন্টেড যেসব রুট আছে সেই সব রুটের মাধ্যমে তারা ইউকেতে আসতে পারবে। তার ভিতরে রয়ে গেছে গ্লোবাল ট্যালেন্ট ভিসা, ইনোভেটর ফাউন্ডার ভিসা এবং হাই পটেনশিয়াল রুট, ট্যালেন্টেড ভিসা, ইনোভেটর রুট এবং গ্লোবাল ট্যালেন্ট ভিসা। এই 3টা ক্যাটাগরিতে আমি দেখেছি যে তাদের জন্য প্রিফারেন্সিয়াল দেওয়া হবে, তার মানে তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হবে কিংবা তাদেরকে প্রিফারেন্সিয়াল দেওয়া হবে, প্রিফারেন্সিয়াল অ্যাক্সেস টু কাম টু দ্য ইউকে
legally by increasing the number of people allowed to come through the high talented route বলা আছে, through the high talented route, এবং তার ভিতরে আছে গ্লোবাল ট্যালেন্ট, ইনোভেটর, ফাউন্ডার ভিসা, হাই পটেনশিয়াল রুট, গ্লোবাল ট্যালেন্টেড ভিসা, ইনোভেটর ফাউন্ডার ভিসা, হাই ট্যালেন্টেড রুট। এইগুলোর ব্যাপারে বলা হচ্ছে যে তাদের আসার ব্যাপারে প্রিফারেন্সিয়াল থাকবে। আর ডক্টর, নার্সেস এবং ইঞ্জিনিয়ার যারা আছে তারা কুড বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট স্ট্যাটাস আফটার 5 years। আর হচ্ছে ফিক্সিং, এটার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ফিক্সিং আওয়ার ব্রোকেন ইমিগ্রেশন সিস্টেম। তারা বলতে চাচ্ছে যে ইমিগ্রেশন সিস্টেমটা পুরো ব্রোকেন হয়ে গেছে, অতএব এটা টেক কন্ট্রোল, এটা কন্ট্রোল নিতে চাচ্ছে। অ্যান্ড টাইম টু এন্ড দ্যাট care workers recruitment from abroad, 2 changes will be cut off to 50,000 lower skilled and care workers coming to the UK every year. I mean 39 বলেছে, 39 তো 50,000 এই লোয়ার স্কিল ওয়ার্কারে যারা আছে তারা ইউকেতে আসতে পারবে না প্রত্যেক বছরে। তার মানে প্রত্যেক বছরে এই ইমিগ্রেশন হোয়াইট পেপারে যেটা আছে এটা যখনই কার্যকরী হবে তারপরে মূলত 50,000 লোয়ার স্কিল এবং কেয়ার ওয়ার্কার, এটা তাদের জন্য আসা কেয়ার ওয়ার্কার কামিং টু দ্য ইউকে এভরি ইয়ার, এটা আপনার বন্ধ হয়ে যাবে। আর যেটা বলেছে ফিক্সিং আওয়ার ব্রোকেন ইমিগ্রেশন সিস্টেমের কথা বলা হয়েছে, এবং তারা টেকিং কন্ট্রোল ব্যাকের কথা বলা হয়েছে, কারণ এটা মূলত আপনার ইমিগ্রেশন সিস্টেমটা ব্রোকেন হয়ে গেছে বলে তারা বলতে চাচ্ছে। তো এগুলো আসলে খুবই ক্রুশিয়াল টাইম এই মুহূর্তে। তবে আমি বেনিফিটের উপরও আমি আপডেট দিয়ে থাকি। এর আগে আমি বলেছিলাম যে 6 বিলিয়ন পাউন্ড মূলত কাট করতে চাচ্ছে, এবং সেই কাটটা মূলত যে সিকনেস বেনিফিটগুলো আছে, বিশেষ করে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট সহ অন্যান্য সিকনেস বেনিফিট, সেইগুলোর থেকে কাট করতে চাচ্ছে। এবং সেখানে তারা 3টে জিনিস তারা বলেছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাসেসমেন্ট এটা আরও কঠিন করা হবে, স্ট্রিক্ট করা হবে। সেকেন্ড যেটা বলা হয়েছে এটা ফ্রিকুয়েন্টলি করা হবে। থার্ড যেটা বলা হয়েছে এটা ইন পারসন করা হবে। এবং এটা থ্রেশহোল্ড হাই করার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওই প্রায় 150,000 কিংবা প্রায় 100,000 মতো যারা এই পিআইপি পেয়ে থাকে তারা মূলত কোয়ালিফাই করবে না, এবং তাদের তারা বাদ পড়ে যাবে, এবং সেখান থেকে 6 বিলিয়ন পাউন্ড তারা মূলত সেভ করতে চাচ্ছে। এবং এটি হয়তো এন্ড অফ দিস ইয়ার থেকে কার্যকরী হতে পারে। আরেকটা আপডেট দেয়, সেটা হচ্ছে যে যারা লিগ্যাসি বেনিফিটে আছেন, যেমন ধরেন ট্যাক্স ক্রেডিট কিংবা আপনার জব সিকার, কিছু 6টা হাউজিং বেনিফিট সহ বেশ 5টা বেনিফিট আছে, যেটা মেইন বেনিফিট। এই বেনিফিটে যারা আছেন এগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এবং আপনারা যারা ইমিগ্রেশন নোটিশ পাচ্ছেন তারা কিন্তু আপনারা ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবেন। ইউনিভার্সাল ক্রেডিট যদি আপনার সুইচ না করেন তাহলে কিন্তু আপনাদের বেনিফিটগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। অলরেডি কিন্তু ট্যাক্স ক্রেডিটের যে নিউ অ্যাপ্লিকেশন সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আর যেসব অ্যাপ্লিকেশন অন্য যে 5টি ক্যাটাগরির যে লিগ্যাসি বেনিফিট আছে, মেইন বেনিফিট, সেগুলো মূলত একটা বেনিফিটে নিয়ে আসতে চাচ্ছে। এটা কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এখন ট্রানজিশনাল পিরিয়ড চলছে, এবং স্টেপ বাই স্টেপে কিন্তু ওই মাইগ্রেশন নোটিশ পাঠানো হচ্ছে। সেই নোটিশ পাওয়ার 60 ডেজের ভিতর তাদেরকে ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করতে হবে। অতএব কেউ যদি এই ধরনের নোটিশ পান তারা কিন্তু ইগনোর করবেন না, তারা অবশ্যই এই আপনার ইউনিভার্সাল ক্রেডিটে আপনারা সুইচ করবেন, তাহলে কিন্তু আপনাদের বেনিফিট কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই আমি যেটা বলেছি যে আপনার যারা অলরেডি ইউকেতে আছেন ওয়ার্ক ভিসায়, তাদের যে কোয়ালিফাইং পিরিয়ড ফর 10 years, এইটার ব্যাপারে কিন্তু ডেইলি নিউজ পেপারে কিন্তু নিউজ হয়েছে 14 মেতে। এবং আমি যেটা বলেছি যে তারা বলতে চাচ্ছে যে আগামী সপ্তাহে এই সংক্রান্ত ব্যাপারে ডকুমেন্ট মূলত আসবে,
সেই ডকুমেন্টগুলো আসার পরে আরও কনফার্ম হবে। আপনারা এই মুহূর্তে কনফিউজ হয়েন না কিংবা আপনারা ভয় পেন না, আপনারা অপেক্ষা করুন, দেখা যাক আগামী সপ্তাহে এই ব্যাপারে কী নিউজ আসে। আর একটা জিনিস, এটা কিন্তু মূলত ইমিগ্রেশন হোয়াইট পেপার, এটা কোনো প্রস্তাবনা যে কী কী পরিবর্তনগুলো আসবে, এবং পরবর্তীতে কনসালটেশন হবে, বিশেষ করে 10 ইয়ার্স কোয়ালিফাইং ফর সেটেলমেন্ট যেটা আছে সেটার ক্ষেত্রে, এবং পরবর্তীতে পার্লামেন্টে যাবে এবং হাউস অফ লর্ডসে যাবে, তারপরে কিন্তু এটা অ্যাক্ট হবে, তারপরে কিন্তু এটা কার্যকরী হবে। এবং আমি ধারণা করছি যে এর থেকে 1 থেকে 1.5 বছর মূলত সময় লাগবে। এর ভিতরে আপনারা যে কেউ যদি কোয়ালিফাই করেন 5 ইয়ার্স বেসিসে সেটেলমেন্টে, আপনারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যারা ব্রিটিশ সিটিজেন ডিপেন্ডেন্ট আছে তাদের জন্য কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা 5 ইয়ার্স এই মুহূর্তে আছে, এবং এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার পরবর্তীতে অ্যাক্ট হিসাবে আসার পরেও কিন্তু 5 ইয়ার্স থাকবে। অতএব আপনারা এ নিয়ে কোনো রকমের চিন্তাভাবনা করবেন না। কিন্তু সেটেলমেন্ট পেতে গেলে সবার জন্যে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের B2 হবে, সেটা যখন এই হোয়াইট পেপারটা আইনে পরিণত হবে, তখন কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে কিন্তু সবার জন্যেই B2 হবে। আর যে ওয়ার্ক ভিসা এবং যারা স্টুডেন্ট ভিসায় আছেন কিংবা যারা ভবিষ্যতে আসতে চান, তাদের জন্য প্রস্তাবনা করা হয়েছে যে তাদের ডিপেন্ডেন্টকে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল A1 তাদেরকে স্যাটিসফাই করতে হবে, এবং পরবর্তীতে এক্সটেনশনের সময় তাদেরকে A2 এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তাদেরকে সার্টিফাই করতে হবে। এবং এটি মূলত ইনলাইন উইথ দ্য স্পাউস ভিসা অফ ব্রিটিশ সিটিজেনদের কিংবা ব্রিটিশের ডিপেন্ডেন্টদের যে এই মুহূর্তে যেটা আছে A1 এবং A2, সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে ফর স্কুল ওয়ার্কার যারা আছেন। তো আপনারা এনটিভিতে রেগুলার চোখ রাখবেন এবং দেখবেন, কোনো আপডেট আসলে আমি থাকলে অবশ্যই দেব, এবং আমার কলিগ যারা আসবে তারা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে এই আপডেটগুলো নিয়ে আসবে। তো শুধু দর্শক, যদি কলার থাকে আমি কল নেব, তাহলে আমি যে আপডেটগুলো দিচ্ছিলাম সেগুলোর উপরেই আমি আরও কিছু রিভাইজ আমি দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে যে আমি বলেছি যে এই চেঞ্জের পরিপ্রেক্ষিতে আপনার 180 জবস মূলত নাইনা হয়ে যাবে, এবং 39,000 যে এই স্কিল ওয়ার্কারে যারা এসে থাকে কিংবা লো যাদের RQF লেভেল লো যেটা এই মধ্যে 3 আছে, তারা কিন্তু এফেক্টেড হবে। 39,000 থেকে 50,000 মূলত ইউকেতে আসা বন্ধ হয়ে যাবে। তো এটার উদ্দেশ্য আমি যেটা বলেছি যে নেট মাইগ্রেশন মূলত এই দেশে খুবই হাই হয়ে গেছে, সে নিয়ে মূলত গভর্নমেন্ট খুবই কনসার্ন, এবং এটা কিন্তু ভোটের মার্কেটে সিরিয়াসলি এফেক্ট করেছে, এবং যে কারণেই কিন্তু এই চেঞ্জগুলো আনার জন্য এরা যেটা আমি বলবো যে মরিয়া হয়ে পড়েছে, যে চেঞ্জ না আসলে দেখা গেলো যে তাদের গদি নড়বড় হয়ে যাবে এবং তারা কিন্তু এই ক্ষমতায় থাকতে পারবেন না, এই ধরনের একটা সিচুয়েশনে চলে গেছে। হ্যাঁ সরি, কল আছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আপনাদের প্রোগ্রাম থেকে আমরা উপকৃত হই। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার একটা কোয়েশ্চন আছে। জি জি। আমি 10 ইয়ার্স রোডে আমি অলরেডি ILR পাইছি। আচ্ছা, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি। আমার কোয়েশ্চন হচ্ছে যে আমাদের ব্রিটিশ পাসপোর্ট লাগিয়ে করা লাগে, আমি এখন এলিজিবল হয়ে গেছি। আপনি কি সেটেলমেন্টে কি আপনি 1 বছর আছেন সেটেলমেন্টে? আমি ফ্যামিলির। আপনার ওয়াইফ কি ব্রিটিশ? আপনার ওয়াইফ ব্রিটিশ? আপনার ওয়াইফ যদি ব্রিটিশ হয়, আপনি আজকে সেটেলমেন্ট পাইলে কালকে আপনি ন্যাচারালাইজেশন এজ এ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, 270 ডেজ, এই 3 ইয়ার্সের ভিতরে 270 ডেজ যেন আপনি ইউকের বাইরে না থাকেন,
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফাইনাল 12 মান্থে আপনি 90 ডেজের বাইরে আপনি ইউকের বাইরে যেতে না থাকেন। বোঝাতে পারছি কিনা? এগুলো যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি থ্যাংক ইউ। এবার আমি শর্ট করে ই ভিসার উপরে একটা আউট দেবো। ই ভিসা নিয়ে কিন্তু ই ভিসার উপরে সিরিয়াস প্রবলেম আছে। 70,000 পিপুল যারা রেজিস্ট্রেশন করে নাই এবং বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, এই একটা আপডেট। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র পরিচালক মশিউর রহমানকে, এনটিভিকে, এবং আজকে যারা আমার সহযোগিতা করলেন, এবং আমাদের প্রাণপ্রিয় এই অডিয়েন্স, যারা দর্শক, যারা কল করলেন এবং যারা আমাদের অনুষ্ঠান সঙ্গে অ্যাপ্রিসিয়েশন করেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আবার এই আগামী শনিবারে হবে। তো আপনারা অনুষ্ঠানটা দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।